পূর্ণ অরণ্য ষষ্ঠী দিবস। এখন বাঙালিদের লোকাচারে এটা জামাই ষষ্ঠী বলে পালিত হয়। অরণ্য ষষ্ঠীর কথা সবাই ভুলেই গেছে বোধহয়। যাই হোক, আমি আপনাদের অরণ্য ষষ্ঠীর শুভেচ্ছা জ্ঞাপন করলাম। এবং বর্তমানে যেহেতু বাংলায় জামাই ষষ্ঠী পালিত হচ্ছে, সেই দিন আপনারা সকলে সময় করে মহাভারতের কথা শুনতে বসেছেন, এটা খুবই আনন্দের বিষয় আমাদের জন্য। আশা করি দেবব্রত মুখোপাধ্যায়, হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের সম্পাদক, এ বিষয়ে একমত হবেন। বরাবরের মতো সকলকে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে আপনাদের অডিও এবং ভিডিও দুটোই বন্ধ রাখবেন, তাহলে শুনতে বেশি সুবিধা হবে। আমার মনে হয় পার্বতী ম্যাডাম এসে গেছেন, ওনাকে বিশেষ ধন্যবাদ জানাই। উনি গতদিন ছিলেন না, আমি ওনাকে মিস করেছি। নমস্কার পার্বতী ম্যাডাম। গত তিনটে পাঠের কয়েকটি প্রশ্ন এসেছে, প্রধানত দুটি। প্রথমটি হয়েছিল চতুর্দশ বিদ্যাস্থান এবং অষ্টাদশ বিদ্যাস্থান নিয়ে। শোনা যাচ্ছে তো বাবু? পরিষ্কার শোনা যাচ্ছে নাকি অসুবিধা হচ্ছে? শোনা যাচ্ছে ম্যাডাম। শোনা যাচ্ছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে ইকো হচ্ছে, কেন জানি না। প্রথমত চতুর্দশ বিদ্যাস্থান, আমি বলেছিলাম যে 4 বেদ, 6 বেদাঙ্গ মনে রাখা সোজা, আর 4 উপবেদ। সে উপবেদ কি? ইতিহাস বেদ, ধনুর্বেদ, গান্ধর্ব বেদ, আয়ুর্বেদ। অনেক জায়গায় ইতিহাস বেদের জায়গায় বাস্তু বেদ এটা পাওয়া যায়। আর অন্য আরেকটা হিসেবে হচ্ছে অষ্টাদশ বিদ্যাস্থান। এখন অষ্টাদশ কি করে হলো? এই 4টির সঙ্গে, মানে এই 14টার সঙ্গে যদি জুড়ে নেওয়া যায় 4টি শাস্ত্র, আনবেক্ষিকী মানে সায়েন্স অফ লজিক ও আর্গুমেন্ট, মীমাংসা, আর স্মৃতি শাস্ত্র, স্মৃতি শাস্ত্র, তন্ত্র শাস্ত্র, আনবেক্ষিকী, মীমাংসা, স্মৃতি, তন্ত্রম ইতি 4 শাস্ত্রাণি। এই তাহলে 4 বেদ, মানে বেদের সংহিতা, 6 বেদাঙ্গ, আশা করি বলতে হবে না কাউকে, শিক্ষা, কল্প, ছন্দ, ব্যাকরণ, নিরুত্তর, জ্যোতিষ, এই হলো 6 বেদাঙ্গ। প্রত্যেক বেদেরই এই 6 বেদাঙ্গ আছে। আর তার সঙ্গে উপবেদ, উপবেদ কারা? ধনুর্বেদ, গান্ধর্ব বেদ, আয়ুর্বেদ এবং ইতিহাস বেদ। অন্যত্র বলা হয় ইতিহাস বেদের জায়গায় বাস্তু বেদ। আর এই 14টার সঙ্গে আরো 4টে বেড়ে গেল, মানে 18টা হয়ে গেল। এটা আমি প্রথম দিন বলেছিলাম যে এই অষ্টাদশ বিদ্যাস্থান আর চতুর্দশ বিদ্যাস্থান সমস্ত মার্গেই গৃহীত হয়েছে। বৌদ্ধ আখ্যান মালাতেও গল্প, কথা সাহিত্য, সেখানে কাব্য, কোন রাজকুমার, বোধিসত্ত্ব, যে কারোর কথা বর্ণনা করা হোক, তার জন্ম হলো, বড় হয়ে উঠলো, তারপরে যৌবন কালে পৌঁছতে পৌঁছতে সে অষ্টাদশ বিদ্যাস্থানে পারঙ্গম হলো, কিংবা চতুর্দশ বিদ্যাস্থানে পারঙ্গম হলো। বেশিরভাগ জায়গাতে অষ্টাদশ বিদ্যাস্থান পাওয়া যায়। সুতরাং এই যে বিদ্যাস্থানগুলো, এগুলো কোনো বিশিষ্ট কেন্দ্রে বা কোনো গোষ্ঠীর মধ্যে সংক্ষিপ্ত ছিল, এভাবে ভাবার দরকার নেই।
আমি মনে করি আমি বৌদ্ধ আখ্যান সাহিত্যের উপরে কিছু কাজ করেছি এবং ব্যাপকভাবে বুদ্ধিক ন্যারেটিভ লিটারেচার একটু পর্যালোচনা করার সৌভাগ্য হয়েছিল বিশিষ্ট গুরুদের কাছে। তাতে আবার আমি সর্বত্র দেখেছি এই অষ্টাদশ বিদ্যার স্থান, মানে বোধিসত্ত্ব, যে সমস্ত বোধিসত্ত্বরা মত্ত ধরে কোনো মানুষ রূপে জন্ম নিচ্ছেন, তাদের বিদ্যা গ্রহণের কাল সেটা বর্ণনা করার সময় অষ্টাদশ বিদ্যার স্থান উল্লিখিত আছে। বৌদ্ধ মার্গে কিন্তু আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে ওই সূত্র, গেয়, গাথা ইত্যাদি ইত্যাদি করে নবাঙ্গ ধর্ম, মানে বিদ্যা উপদেশের, বৌদ্ধ মার্গে উপদেশ গ্রহণের জন্য নবাঙ্গ ধর্ম, তার মধ্যে জাতক এ সমস্ত আছে, বৈপুল্য সূত্র এইসব। আর পরবর্তীতে আবার এটা বেড়ে গিয়ে হয়েছিল দ্বাদশাঙ্গ ধর্ম, অর্থাৎ 9টা অঙ্গ নয়, 12টা অঙ্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলে সব জায়গাতেই বিদ্যাস্থান বা শিক্ষণীয় বিষয়ের মধ্যে যে যে বিষয় বিদ্যাভ্যাস করতে হবে, মানে সাবজেক্ট কি বল, নলেজ সিস্টেম যাকে বলছে আজকাল, কিংবা ব্রাঞ্চেস অফ লার্নিং আমরা বলতাম, আমাদের বলা হতো আগে। এখন একটা শব্দ খুব চালু হয়েছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। ইন্ডিয়ান নলেজ সিস্টেমে কিন্তু এই একদিকে রয়েছে আমাদের চতুর্দশ বিদ্যাস্থান অথবা অষ্টাদশ বিদ্যাস্থান বেড়ে গেল, সেরকম বৌদ্ধ মার্গে দেখছি সেখানে নবাঙ্গ ধর্ম ছিল, 9টি শাখা ছিল শিক্ষণীয় বিষয় বিদ্যাভ্যাসের। পরবর্তীতে এটা হয়ে দাঁড়ায় দ্বাদশাঙ্গ, মানে 12টি শাখা। একটা বিষয় পরিষ্কার হলো, আমি একটা জায়গা থেকে পড়ছি, ঋগ, যজুঃ, সাম এ সমস্ত হয়ে গেল শাস্ত্রাণি, ঋষো যজুংসি সামানি চ অথর্বাণি চ ইতি চত্বারো বেদা, ইতিহাস বেদ, ধনুর্বেদ, গান্ধর্ব, আয়ুর্বেদ অপি উপবেদা। তা বেদ উপবেদ হয়ে গেল। এটা হচ্ছে রাজশেখরের কাব্যমীমাংসার কথা। কাজে রাজশেখর বলছেন পঞ্চম নাট্যবেদ। এখন নাট্যবেদ বলার দরকার নেই, কারণ গান্ধর্ব বেদও বলাই হয়ে গেছে। যাই হোক, তারপরে তিনি বলছেন আমার ইতি চতুর্দশ বিদ্যান স্থানে ইতি আচার্য হয়ে গেল। তারপরে ওই অধ্যায়ে বলছেন আন্বেক্ষিকী, মীমাংসা, স্মৃতি, তন্ত্রম ইতি চত্বারি শাস্ত্রাণি, এগুলোকে শাস্ত্র বললেন। তাহলে বেদ, উপবেদ, তার সঙ্গে এগুলো যুক্ত হয়ে সমগ্র শিক্ষণীয় বিষয়। আরেকটা কথা বলছেন পুরাণম, পুরাণম পৌরুষেয়ম, এটা বেদের মতন অপৌরুষেয় নয়, কোন ব্যক্তির বিশিষ্ট জনের রচনা নয়, কোন ঋষি এমনকি কোন দেবতা কারোর রচনা নয়। আচ্ছা, এই কিন্তু পুরাণ যে অংশ চলে এলাম, সেই পুরাণ হচ্ছে বা বাকি যেগুলো বলা হলো সেগুলো সবই হচ্ছে পৌরুষেয়। কথা হলো পুরাণ কি জিনিস, পুরাণের লক্ষণ ছোটবেলা থেকে সংস্কৃতির ছেলেমেয়েরা সবাই পড়ছে। তো স্বর্গ, প্রতিসর্গ, রাজশেখর বলছেন প্রতিসংহার, গল্প, মন্বন্তর এবং বংশবিধি। অন্য একটা লক্ষণ আছে বংশ মন্বন্তরানি চ, জগত যত্র নিবন্ধম তৎ বিজ্ঞেয় পুরাণম ইতি। এই জগতের সৃষ্টি, প্রলয়, পুনরায় সৃষ্টি, কত কল্পের সৃষ্টি হচ্ছে সেটা, এবং মন্বন্তর আর রাজাদের বংশাংশ, মানে এই একটা হচ্ছে দেবতাদের বিবরণ সংক্রান্ত, আর একটা হচ্ছে রাজবংশ। 18টা পুরাণ চিহ্নিত হয়েছে, পাওয়া গিয়েছে মহাপুরাণ নামে। এখন কথা হচ্ছে উপপুরাণ, মহাপুরাণের সঙ্গে আমাদের পুজিয়ে আছে উপপুরাণ।
প্রাচীনকালে মানে যদিও এই বর্তমান সময়ের মধ্যেও এটা পূর্বে 200 বছর আগে পর্যন্ত 18টা উপপুরাণ পাওয়া গিয়েছিল। কিন্তু পরবর্তীতে এত উপপুরাণ পাওয়া গেল যে উপপুরাণের সংখ্যা 18 থেকে বেড়ে 48 হলো, 50 হলো, এমনকি অনেকে বলছেন প্রায় 100 কাছাকাছি। আমরা বাংলা বিশ্বকোষ দেখলেই এটা খুঁজে পাবো এইসব রেফারেন্স। তাহলে মহাপুরাণ আর উপপুরাণের পার্থক্যটা কি? এটা আজকাল অনেকেই সংস্কৃত মানুষেরাও ঠিকঠাক বলতে পারছেন না, মানে কোথায় যেন একটা ঝাপসা হয়ে যাচ্ছে। এই ঝাপসার কারণটা পরিষ্কার হয়ে যাবে, যেটা মহাপুরাণ তার মধ্যে এই 5টা লক্ষণই থাকবে। স্বর্গস্থ প্রতিস্বর্গস্থ বংশ মন্বন্তরা নিচপ, তারপরে হচ্ছে বংশানুচরিতম চৈব। এই লক্ষণটার মধ্যে একবার আছে বংশ আর একবার আছে বংশানুচরিত। ওই প্রথম বংশটা হচ্ছে দেব বংশ এবং ঋষি বংশ, আর পরের যে বংশানুচরিতম এটা হচ্ছে রাজাদের যে ক্রোনোলজি এসব হয় না, ক্রনিকল, সেই ধরনের যে রাজবংশ সমূহের ইতিহাস। এখানে প্রাচীন সমস্ত রাজ পরিবার রাজবংশ কারা ছিল, তাদের রাজত্বকাল ইত্যাদি ইতিহাস গণনার সময়ও এগুলোকে কনসিডার করা হবে। এগুলো মহাপুরাণে থাকবে, কিন্তু উপপুরাণে এই 5টা লক্ষণ থাকবে না। তার কোনো একটা বা দুটো, শুধু একটা নিয়েও হতে পারে। এই হলো মহাপুরাণের উপপুরাণের মধ্যে তফাৎ। ঠিক যেমন রূপক আর উপরূপকের মধ্যে তফাৎ। রূপকে 5টা অঙ্গ থাকবে, কিন্তু মুখ, প্রতিমুখ, গর্ভ, বিমর্ষ, সন্ধি, এই 5টা যে aspects of development of the dramatic theme, এইটা নাটক মানে যেটা রূপকও তার আবার 10টা ভ্যারাইটি সেখানে থাকবেই থাকবে। কিন্তু যেগুলো উপরূপক, যেমন নাটিকা, সত্যক, এই ধরনের গুলো, সেইখানে কিন্তু এই 5টা স্টেজ অফ ডেভেলপমেন্ট অফ ড্রামাটিক থিম, মুখ, প্রতিমুখ, গর্ভ, এসে থাকবে না। তাদের লক্ষণ বলা আছে এখানে প্রতিমুখ নেই, এখানে বিমর্ষ নেই, এখানে ওই 3টে অঙ্গ আছে ইত্যাদি। তাই সবসময় একটি মূল বিষয়ের সঙ্গে যখন আরেকটা উপজোড়া হয়, বুঝে নিতে হবে মূলত লক্ষণের যতগুলো বৈশিষ্ট্য বলা হয়েছে। আরেকবার স্মরণ করে দিতে চাই আমি এই ব্যাপারে একটু খুঁজতে, কারণ ডেফিনেশন হচ্ছে লক্ষণ। হ্যাঁ, সময় ডেফিনেশনটাকে লক্ষণ বলে প্রশ্ন ইত্যাদিতে করা হয় না, সংজ্ঞা বলা হয়। কিন্তু আমাদের শাস্ত্রে পরিচিত শব্দ হচ্ছে লক্ষণ। ডেফিনেশন অফ পুরাণ হচ্ছে পুরাণের লক্ষণ। মন্দিতেও দেখুন সৌদাহরণম বৃত্তস্য লক্ষণম জ্ঞেয়ম, এরকম রূপকস্য সৌদাহরণম লক্ষণম জ্ঞেয়ম। লক্ষণ দাও, উদাহরণ দাও, ডিফাইন এন্ড ইলাস্ট্রেট, এটা হচ্ছে লক্ষণ উদাহরণ। এবং শাস্ত্র উপদেশ করার সময় বলা হয়েছে লক্ষণ এবং উদাহরণ দিয়ে শাস্ত্র উপদেশ করতে হবে। এবার দেখুন ডেফিনিশন এন্ড ইলাস্ট্রেশন, ঠিকই সংজ্ঞা শব্দটাকে ব্যাখ্যা করে নিশ্চয়ই যায় জ্ঞায়তে, যার দ্বারা, সেটা হচ্ছে সংজ্ঞা। জ্ঞায়তে মানে সুন্দর জ্ঞায়তে, ভালোভাবে চেনা যায়, যার দ্বারা সেই কথাগুলো হচ্ছে সংজ্ঞা। কিন্তু আমাদের পরিপাটি ইডিওম্যাটিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিফাইন অ্যান্ড ইলাস্ট্রেট, সৌদাহরণম লক্ষণম জ্ঞেয়ম, অথবা সৌদাহরণম সলক্ষণম উদাহরণানি জ্ঞেয়ামি। তাহলে তো লক্ষণ সহ মানে উদাহরণ সহ লক্ষণ। এবারে আসি, আমার তো প্রশ্ন উঠেছিল রামায়ণ কি হবে। আমি গতদিন দ্বিতীয় দিন বলছিলাম যে ইন্টারনাল এভিডেন্স, অর্থাৎ যে গ্রন্থটি নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যেই কি প্রমাণ পাওয়া যাচ্ছে সেই গ্রন্থটির পরিচয় সম্বন্ধে বা লক্ষণ সম্বন্ধে। মহাভারতের মধ্যে আমরা প্রায় 100 বার, কেন তার চেয়ে বেশি পেয়েছি ইতিহাস। তার মধ্যে আবার একটা পুরোনো কথা এলে সেখানে বলা হচ্ছে পুরাণম ইতিহাসম ইদানিং উচ্চতে বা আখ্যাত। তাহলে প্রশ্ন থাকছে
প্রশ্ন উঠেছিল। আর রামায়ণের মধ্যে আমরা কয়েকবার পাচ্ছি, অনেকবার, আদি কাব্যম ইদং চার্চম পুরা বাল্মীকিনা কৃতম, এই প্রসঙ্গে একবারে প্রথম দিন এবং পরেও আলোচনা করেছি। এই জন্য এই তিন ধাতু হচ্ছে গ্রন্থ কর্তৃত্বের, অথরশিপের একদম পরিচয়ক ধাতু, জ্ঞাপক ধাতু, ডিনোটিং রুট সংস্কৃতে সব থেকে পুরনো এবং আজও পর্যন্ত সব থেকে বর্তমান। এখনো গ্রন্থকার বলা হয়, নাট্যকার বলা হয়, সঙ্গীতকার বলা হয়, সুরকার বলা হয়, মানে যার মূল সৃষ্টি রচনা, সেটা হচ্ছে ক্রু ধাতু। এই জন্য বাল্মীকি গ্রন্থপঞ্জিতে, লাইব্রেরি কার্ডে অথর হিসেবে বা আমাদের রিসার্চের বিবলিওগ্রাফিতে অথর হিসেবে বাল্মীকির নাম থাকবে। গ্রন্থাগার বিজ্ঞানে এটা স্বীকার করা হয়েছে। কিন্তু মহাভারত বা পুরাণ সমূহের অথর হিসেবে কারো নাম থাকবে না। ভুল করে ব্যাস, বেদব্যাসদেব, ব্যাসদেব এসব লেখা হয়, এখনো পর্যন্ত বারণ করা সত্ত্বেও খুবই দুঃখের এটা লেখার কথা নয়। বলতে পারেন কেন নয়? কৃষ্ণদ্বৈপায়ন প্রোক্তম বললেন, উবাচ, এইগুলো সমস্ত বলা হয়েছে, তাহলে কেন হবে না? কেন বলা হচ্ছে না? রামায়ণের স্টেটাস কি, এটা বলেছিলাম। রামায়ণের স্টেটাস কি ইন ইন্ডিয়ান লিটারেরি হিস্ট্রি? রামায়ণ সর্বতভাবে আদি কাব্য, আদি কাব্য রূপে চিহ্নিত করেছে রামায়ণ নিজেকে। এটা আমরা অস্বীকার করতে পারি না। রামায়ণের মধ্যে কোথাও বলা হয়নি এইটা রামের ইতিহাস। সেই জন্য রামায়ণ আমাদের কাছে কি? ভারতবর্ষের সাহিত্য আকাশে, সাহিত্য সাম্রাজ্যে রামায়ণের স্টেটাস কি? রামায়ণ হচ্ছে আদি কাব্য, হিন্দুদের পূর্ণ গ্রন্থ, ধর্মগ্রন্থ, এই সমস্ত আজে বাজে কথা কেন যে এখনো বলছে তো জানি না। আর মহাভারতের স্টেটাস কি? মহাভারতকে বলা হয়েছে বার 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 ইতিহাস। ইতিহাস এমনকি যখন ভরত নাট্যবেদ বলছেন তার শিষ্যদের রচনা করলেন, তার সম্পর্কে বলা হচ্ছে ইতিহাসম নাট্যবেদম, ইতিহাস সহিত করে নাট্যবেদ উপস্থাপন করলেন। এটা আমি অন্যত্র বলেছি। এবং এই ইতিহাস শব্দের ব্যাখ্যা, নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকার অভিনব গুপ্ত কি করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই কথায় আমি পরে যাব। এখানে বলেছিলাম মহাভারতের স্টেটাস হলো ইতিহাস, কারণ ইন্টারনাল এভিডেন্স মহাভারতের মধ্যে তাকে সহস্রবার ইতিহাস বলে চিহ্নিত করা হয়েছে। ইতিহাসম এবং চক্রে পূর্ণ সত্যবতী চুপ, এটা বলা হয়েছে। এবং গতদিন আমি বলেছিলাম যে যেখানে চতুর্বিংশতি সহস্র শ্লোকের কথা বলা হয়েছে, মানে 24,000 শ্লোকের কথা, প্রথম নির্মাণ মহাভারতের, প্রথম নির্মিত রূপ মহাভারতের, সেখানে ক্রী ধাতুর প্রয়োগ আছে চক্রে। তার মানে মহাভারতের ওই নিউক্লিয়াস ছিল ওই 24,000। তারপরে কত হাজার হলো, তারপরে বর্তমানে 1,00,000 শ্লোক। এবং বেদার্থকে উপবৃঞ্জিত করেছে মহাভারত, ইতিহাস, পুরাণ। সেই জন্য এটাকে বলা হচ্ছে সবসময় সংহিতা, ভারত সংহিতা, জয় সংহিতা, শত সাহস্রী সংহিতা। এবং আমাদের বৈয়াসিকী সংহিতা, এই কথাটাও পাওয়া যায়। সংহিতা বেদের ধারাবাহিকতা, কন্টিনিউটি অফ দি ভেদিক লিটারেচার অ্যান্ড কালচার, এটা আমরা বলতে পারি। আর একটা কথা আমি প্রথম দিন আলোচনা করেছিলাম, এটা একটু ভারী হয়ে গিয়েছিল, আবার বলছি ওই জন্য, কারণ আমাদের তো সিলেবাস শেষ করার কোনো তাড়া নেই। আবার বলছি, সেটা আমি একটা কথা বলছিলাম, রামায়ণ মহাভারত কি, এইটা বলতে গিয়ে এখনো অনেকেই তোতলাচ্ছেন, অনেকেই ভাবতে কথা বলছেন, বলতেই তো আজেবাজে কথা লেখা থাকছে। কি কথা লেখা থাকে? লেখা থাকে মহাকাব্য। আবার যদি বলি মহাকাব্য, তখন উত্তর পাই হিন্দুদের মহাকাব্য। এরকম সবকটা উত্তরই ভুল। ইলিয়াড ওডিসিকে বলা হচ্ছে এপিক।
ইউরোপের সর্বপ্রাচীন এপিক গ্রন্থ। ভারতবর্ষে এসে ইউরোপীয় নাম হয়েছিল এপেক। রামায়ণ মহাভারতকে এপেক বলা হলো। তারপরে যে লৌকিক ও সংস্কৃত সাহিত্য, সেখানে যেগুলো মহাকাব্য নামে চিহ্নিত, স্বর্গবন্ধ মহাকাব্য, এই লক্ষণাক্রান্ত মহাকাব্য, যেগুলো স্বর্গে বিরচিত, 7 স্বর্গ, 8 স্বর্গ, 19 স্বর্গ, 22 স্বর্গ, এরকম ভাবে তার লক্ষণ অলঙ্কার শাস্ত্রে দেওয়া আছে। তখন ইউরোপীয় স্কলার যারা ভারত বিজ্ঞান নিয়ে, ভারতীয় শাস্ত্র কাব্য নিয়ে আলোচনা করছে, তাকে বললেন এগুলো কোথাও কি বলবো, মহাকাব্য তো এপিক হয়ে যাবে। কারণ ইলিয়াড অভিষিক্ত ভারতীয় ভাষায় মহাকাব্যই বলা হয় এখন। তখন সেই সময় 150 বছর আগে, 200 বছর আগে বা 200 বছর আগে একটা শব্দ তৈরি হয়েছিল, কোর্ট এপিক। তার অনুসরণে বাংলায় বলা হলো দরবারি মহাকাব্য। কথাটা কোনো মানে নেই, কারণ কোন রাজার দরবারে কোন কবি গিয়ে এই কাব্য রচনা করেছিলেন। আর পরবর্তীকালে দেখেছি সব রাজাদের একটা সভাকবি থাকে, রাজার একটা কবি মন্ডলী থাকে, সব কথা ঠিক। কিন্তু ওই কবি অশ্বঘোষ বা কালিদাস কিংবা কুমারলাত কিংবা ভারবী কিংবা শূদ্রক কোন কোন রাজাদের দরবারে পুরস্কৃত হয়েছিলেন সে কথা কারো জানা নেই, তারা নিজেরা কোথাও বলে যাননি। কিন্তু দেখবেন ইংরেজি সাহিত্য ইতিহাসী বইগুলোতে এবং সেই অনুকরণের বর্তমানে যেগুলো বাংলা সাহিত্য ইতিহাস হয়, সেখানে ওই কথাগুলো অনুবাদ করে, ভুল অনুবাদ করে লেখা থাকে যে রাজাদের খুশি করার জন্যেই কবিরা এইসব শব্দ লিখতেন। সেই জন্য এগুলো লন্ডন কোর্ট এপিক, মানে রয়্যাল কোর্ট। কারণ রাজা রাজাদের গল্প বলা হচ্ছে, যেহেতু নায়ক হিসেবে অধিকাংশ সময় রাজাদের কথা আছে, সুতরাং ইউরোপীয়রা ধরেছিলেন তখন, এখন না, তখন ভেবেছিলেন যে এগুলো রাজ দরবারের কাব্য। তাই তারা নাম আলাদা করলেন এপিক অ্যান্ড কোর্ট এপিক। কাজে তারপরে বাংলায় 1975-76 সালে প্রত্যেক, মানে আজকে প্রায় 50 বছর, বাংলায় সবকিছু অনেক এমএ লেখা যাবে, তারপরে বাংলা বইও লেখা হলো। তাহলে তদ অনুকরণের দরবারি সাহিত্য লেখা উচিত ছিল না। তাহলে কি বলবো, মহাকাব্যকে মহাকাব্য বলবো? আচ্ছা, তফাৎ করবো কি করে? ওরা এপিক বলেছে, তার বাংলা তো মহাকাব্য। ভালো করে যদি পড়ে দেখেন, ভালো ভালো গ্রন্থকারের সংস্কৃত সাহিত্যের ইতিহাস বই, জাহ্নবী চরণ ভৌমিক, এদের দেখবেন তারা আলাদা করেছে। জাহ্নবী কুমার ভৌমিক তিনি বলেছেন আর্ষ মহাকাব্য, এটা খুব সঠিক শব্দ। আর বাকিগুলো হচ্ছে লৌকিক মহাকাব্য। তাহলে আপনার যদি, মানে যদি নয়, একটা শব্দ সব কথা বলা যাবে না। লিটারারি স্ট্যাটাস কি? হ্যাঁ, মহাভারত ইতিহাস, বৈয়াসিক মহাভারত হচ্ছে ইতিহাস, অন্য আরো অনেক মহাভারত আছে, আগের দিন বলেছি, সংস্কৃতে। আর হচ্ছে রামায়ণ কি? আদিকাব্য। এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এদেরকে গণনা করা হয়েছে পুরাণের মধ্যে, এদের পরিচয় কি? এরা পুরাণ। এশিয়াটিক সোসাইটির ম্যানুস্ক্রিপ্টের ক্যাটালগ, ডেসক্রিপটিভ ক্যাটালগ, মানে পুঁথি সংগ্রহের বিষয় অনুসারে বিস্তৃত বিবরণ পঞ্জি হরপ্রসাদ শাস্ত্রী যখন নির্মাণ করেছেন, তখন রামায়ণের যত পুঁথি, মহাভারতের যত পুঁথি এবং যত পুরাণের পুঁথি, সেগুলিকে একটি খণ্ডে সংগৃহীত করেছেন, সংকলিত করেছেন, এবং সেই ভলিউমটার নাম হচ্ছে পুরাণ ম্যানুস্ক্রিপ্ট। বললেন হরপ্রসাদ শাস্ত্রীর মতো পণ্ডিত, পুরাণ উপপুরাণ তো পুরাণ বুঝলেন, তার মধ্যে রামায়ণ মহাভারতকে কেন পুরাণ বললেন? পণ্ডিত বলেই বললেন। এখানে আমি প্রথম দিন একটু ছুঁয়েছিলাম, আজকে যখন প্রশ্ন উঠেছে আর একটু বলি। ভারতীয় শাস্ত্র পরম্পরায় এক হিসেবে ইন্টারনাল এভিডেন্স যা নাম হয় বললাম, আর এক হিসেবে এদেরকে পুরাণ বলা হয়েছে। পুরাণ প্রবিভেদ, পুরাণের একটা বিশেষ ভাগ,
এব ইতিহাস ইতি এসে, একে মানে কেউ কেউ, অনেকে অনেকে মনে করেন পুরাণেরই একটি বিশেষ বিভাগ হলো ইতিহাস। সচ সেই ইতিহাস দ্বিধা, দুই রকম হতে পারে, পরক্রিয়া পুরাখ্যান। না, পরক্রিয়া পুরাকল্প, পরক্রিয়া আর পুরাকল্প, এও ইতিহাস দুই রকম হতে পারে, পরক্রিয়া আর পুরাকল্প। একটি কারিকা বলেছেন, পরক্রিয়া পুরাকল্প ইতিহাস গতির দ্বিধা। ইতিহাস দুই রকম হতে পারে, একটা পরক্রিয়া আর একটা পুরাকল্প। স্যাট এক নায়কা পূর্বা, পূর্বা মানে পরক্রিয়া, যেটা পরক্রিয়া টাইপের ইতিহাস, যে শাস্ত্রের স্ট্যাটাস, যে গ্রন্থের স্ট্যাটাস, সেখানে নায়ক একজন, দ্বিতীয় বহু নায়কা। আর পুরাকল্প রূপ যে ইতিহাস, সেখানে নায়কের সংখ্যা অনেক, বহু নায়ক। তাহলে আলাদভাবে শাস্ত্রে বিচার হয়েছে, রামায়ণ এবং মহাভারত দুটি পুরাণ, পুরাণ আবার দুরকম হতে পারে, পরক্রিয়া এবং পুরাকল্প। পরক্রিয়া হচ্ছে একনায়ক, তত্র রামায়ণম উদাহরণম। পুরাকল্পে হচ্ছে বহুনায়ক, ভারতং তত্র উদাহরণম। বলা হচ্ছে তত্র রামায়ণ ভারতং চ উদাহরণে। এটা হলো পরিষ্কার। আর ইতিহাসের লক্ষ্য হলো শ্লোক পাওয়া যায়, কারো ইচ্ছে হলে লিখতে পারেন, কেউ লিখলে হাতটা দেখাবেন, আমি বুঝবো যে আপনারা লিখছেন। কেউ ধর্মার্থ ম্যাডাম কাম একটু বলছি, মোক্ষাণাম। ম্যাডাম একটু সাউন্ডটা একটু অসুবিধে বলছি, হচ্ছে। ধর্মার্থ কাম মোক্ষাণাম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এদের। নতুনদের জন্য বলছি, পার্বতী ম্যাডাম দেবব্রত স্যার ক্ষমা করবেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দ্বন্দ্ব সমাস হলো, তারপরে ষষ্ঠী বহুবচন, তাহলে মোক্ষাণাম, ওটা মূর্ধন্য নয়। উপদেশ সমন্বিতম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থের উপদেশ যুক্ত যা, উপদেশ সমন্বিতম। পূর্বার্ধ শ্লোক শেষ, একটা ধাড়ি। তারপরে লাইনে বলা হচ্ছে পূর্ববৃত্ত কথা যুক্তম। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষের কথা বলা হলো, তার উপদেশ, সেই সঙ্গে পূর্ববৃত্ত, আগে আগে পুরাকালে যা ঘটেছে সেগুলো যেখানে বলা হয়েছে, পূর্ববৃত্ত কথা যুক্তম, সেই সব আখ্যান যেখানে যুক্ত হয়েছে, ইতিহাসম প্রচক্ষতে, তাকে বলা হচ্ছে ইতিহাস। আরেকবার বলি, মিলিয়ে নিন, ধর্মার্থ কাম মোক্ষাণাম উপদেশ সমন্বিতম। সমন্বিতম দাঁড়ি, পরের লাইন পূর্ববৃত্ত, দুটোই অন্তস্থ পদ, পূর্ববৃত্ত কথা যুক্তম, এক পদ, পূর্ববৃত্ত কথা যুক্তম ইতিহাসম প্রচক্ষতে। হচ্ছে প্র পরফলা কর্মজন সংযোগ তয় একা। বুঝতেই পারছেন, শ্লোকই সন্ধি করে আছে। মোক্ষাণাম উপদেশ সন্ধি করে আছে, পূর্ববৃত্ত কথা যুক্তম ইতিহাসম সন্ধি করে আছে। ঠিক আছে, এটা পাওয়া গেল স্পষ্ট। আর বলেছিলাম, আধুনিক কালে আর একটা কথা বলা হচ্ছিল, রামায়ণ মহাভারতের পরিচয় দিতে গিয়ে। এপিক মহাকাব্য, এপিককে মহাকাব্য বলতে হবে, আচ্ছা আর কিছু বলা যাবে না। তারা আর্ষ মহাকাব্য এই কথাটা বললেন না, আমাদের প্রাচীনদের কথা অনুসরণ করে বলতে পারতেন। কিন্তু ইংরেজি সাহিত্য প্রভাবিত আমাদের সবকিছুই, তখন যত ওই পোস্ট কলোনিয়ালিজম 1990 সাল থেকে হোক না কেন,
খুব একটা তফাৎ অনেক সময়তেই দেখা যাচ্ছে না। আর দেখা গেলে সেটা এমন উগ্রতা, সেটা গ্রহণ করা যাচ্ছে না। আমি পরিষ্কার ভাবে বলছি, যেগুলো শব্দ চালু আছে, মানে শুনতে পাবেন বা লিখিত দেখতে পড়তে পারেন, সেটা হচ্ছে জাতীয় মহাকাব্য। কেন? ন্যাশনাল এপিক। যেমন গ্রিসের ন্যাশনাল এপিক হচ্ছে ইলিয়াড এবং ওডিসি। তাহলে বললো ঠিক আছে, ভারতবর্ষে খুবই পরিচয় গ্রন্থ মহাভারত এবং রামায়ণ, এর তুল্য গ্রন্থ অন্য কোথাও নেই। যাহা নেই ভারতে তাহা নেই ভারতে, এটা সবাই স্বীকার করবে। তাহলে এদেরকে একটু আলাদা করার জন্য ওই ন্যাশনাল এপিক শব্দটা নেওয়া যাক। ইংরেজিতে বলা হলো ন্যাশনাল এপিক, বাংলায় বলা হলো, খবরের কাগজে দেখবেন সাহিত্যের পাতা লেখা থাকে জাতীয় মুক্তা। কারো কিছু আর জানা না থাকলে হাতটা নামাবেন, সেটা হলো জাতীয় মহাকাব্য। আমরা শাস্ত্র পড়তে গিয়ে এই জাতীয় মহাকাব্যকে নিশ্চয়ই গ্রহণ করতে পারি না, এই টার্মিনোলজি, এই পারিভাষিক শব্দ। কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার কি শব্দ চালু আছে। তাহলে বোঝা হয়ে গেল, রামায়ণ হচ্ছে এক নায়ক পুরাণ, এবং তার হচ্ছে স্ট্যাটাস কি বলা হলো যে পুরাকল্প, পরক্রিয়া ধরনের ইতিহাস। এবারে একটা কথা বলবো, ইতিহাস মানে কি? ইংরেজিতে যেটা হিস্টোরি বলা হয়, এইটা ইতিহাস নয়। এখন দ্বন্দ্ব কথা বলে, রামায়ণকে কি ইতিহাস বলা যাবে, মহাভারত কি ইতিহাস মানে হিস্ট্রি বলে আমি গ্রহণ করবো না, করো না, আমাদের কোনো আপত্তি হবে না, আমি তো আপত্তি করবো না। কারণ এটাকে ইংরেজি যেটা হিস্ট্রি, তার মধ্যে যা গৃহীত হবে, সন্নিহিত হবে, সেটা আমাদের বলা হচ্ছে ইতিহাস। তাহলে পাঠ্যক্রমে ইতিহাস শব্দে যা চিহ্নিত হয়, যেমন ধর্ম, আমাদের শাস্ত্র পড়তে গিয়ে যখন ধর্ম অর্থ কাম মোক্ষ পাচ্ছি, আমি মহাভারতের ধর্ম, রাজধর্ম এই সমস্ত বলেছি যখন, তখন পরিষ্কার হয়েছে যে ধর্ম মানে রিলিজিয়ন নয়। 1 শতাব্দী কেন 1.5 শতাব্দী ধরে ধর্ম মানে রিলিজিয়ন, রিলিজিয়ন শব্দের ধর্মকে চিহ্নিত করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। কিন্তু এখন তো প্রায় 75 বছর হলো যে এটা করা হচ্ছে না, 75 বছরের বেশি। স্বয়ং ইউরোপে এগুলো স্বীকার করা হয়েছে, কারণ গবেষণার মাধ্যমে এটা কি চালু ব্যাপার যে ধর্ম শব্দকে অনুবাদ করা হচ্ছে না, ধর্ম শব্দটাকে ধর্ম রেখে দেওয়া হচ্ছে। যখন এই ধর্ম অর্থ মোক্ষ, ধর্মশাস্ত্রের ধর্ম, তার মধ্যে জুরিসপ্রুডেন্স আছে, যুক্তি আছে, সমস্ত বিচার ব্যবস্থা সেখানে আছে, রাজা কিভাবে রাজ্য শাসন করবেন, অ্যাডমিনিস্ট্রেশনের কথা আছে, সম্পত্তির বিধান ইত্যাদি কি করে হবে সেই ব্যবস্থা রয়েছে, সামাজিক বিধি নিয়ম কি হবে, বর্ণাশ্রম ধর্ম, সেগুলো আছে। তাহলে এই ধর্মটা রিলিজিয়ন নয়। এই ধর্মকে রিলিজিয়ন বলে বুঝলে যে ভুলটা হয়, ইতিহাসকে হিস্ট্রি বলে নর্মাল স্বাভাবিক যে হিস্ট্রি বলতে ইংরেজিতে যা বোঝায় বা ইউরোপীয় ভাষায় যা বোঝায়, সেটাকে অনুবাদ করে গ্রহণ করলে আমাদের ভুল হবে। এইখানে ইতিহাস হচ্ছে যেমন ধর্মকে গ্রহণ করা হয়েছে, যেমন আদিকাব্য এবং ইতিহাস, এই দুটো স্টেটাস নেম, এটাকে এইভাবে রাখলে ঠিক হয়। কারণ আমরা তো দেখুন এখানে বলা হলো পুরাকল্প আর পরক্রিয়া, এই 2 প্রকারের ইতিহাস হতে পারে। মহাভারত হচ্ছে পুরাকল্প ধরনের ইতিহাস এবং রামায়ণ হচ্ছে পরক্রিয়া। কারণ পরক্রিয়াতে নায়ক একজন, গোটা রামায়ণের নায়ক নাম দাশরথী, কোনো শব্দ। হ্যাঁ, সেখানে জামদগ্নির নাম আছে, আরো অনেক নায়ক আছে, অনেক গল্প আছে, রাবণের গল্প আছে, বিভীষণের গল্প আছে, বালি সুগ্রীবের বিরাট আখ্যান আছে, কিন্তু নায়ক তাই এক নায়ক এবং পরিষ্কার আমাদের শাস্ত্রে উদাহরণ। এবার একটা কথা বলছি যে ইতিহাস শব্দ যদি হিস্ট্রি না বুঝি তাহলে আমাদের অসুবিধা হবে না। আমরা যদি আমাদের শাস্ত্রে প্রাপ্ত শব্দগুলোকেই নিই, কারণ হিস্টোরি আছে, যেখানে বললো পুরাবৃত্ত যুক্তং চেতি, এই পুরাবৃত্ত অংশটা হচ্ছে হিস্টোরি। তার আগে যে বললো ধর্মার্থ কাম মোক্ষ নাম, সেই উপদেশ সমন্বিতম, এই জায়গাটা তার হিস্ট্রি হবে না। এখানে একটু গোল লাগছে,
বলছে এটা আবার ইতিহাস কোথায়, এই তো ধর্মের উপদেশ, এগুলো তো কি হলো না, এটা হিন্দুদের উপদেশ, এই হচ্ছে তাই হচ্ছে। কথা সেটা নয়, হচ্ছে শাস্ত্র নিজে নিজেকে কিভাবে ডিফাইন করছে, নিজে নিজেকে লক্ষণ দিচ্ছে, এবং গ্রন্থ লক্ষণ বিবরণ সে নিজেকে দিচ্ছে, এটার দিকে দৃষ্টিপাত করা খুবই প্রয়োজন হয়েছে। এবং বিগত কয়েক দশক ধরে, 2, 3, 3.5 দশক ধরে এই প্রচেষ্টাটা খুবই রয়েছে সারা পৃথিবীতে। যেখানে ইন্ডোলজির চর্চা হচ্ছে, যেখানে ভারত বিজ্ঞান বা প্রাচীন শাস্ত্রের চর্চা হচ্ছে, সেখানে মূল গ্রন্থের মধ্যে আমরা কি শব্দাবলী পাচ্ছি সেগুলোকে খুব সিরিয়াসলি নেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু অন্য যে শব্দগুলো চালু হয়ে গেছে ইতিমধ্যে সাহিত্যে, প্রবন্ধে, খবরের কাগজে, লেখালেখিতে, আধুনিক সাহিত্যে, সেটাকে আমরা উম, লক্ষ্য না করে চলে যেতে পারবো না, এড়িয়ে চলে যেতে পারবো না। কারণ বিতর্ক উঠবে, পূর্ব পক্ষকে আমাকে সমাধান করতে হবে, আমি সেই হিসেবে নিশ্চয়ই সেগুলোকে নেব। কাজে এখানে ইতিহাস নেই তা নয়, ধর্মের মধ্যে রিলিজিয়ান নেই তা নয়, কিন্তু রিলিজিয়ান টুকু ছাড়া, তাহলে রিলিজিয়ানের প্রকৃত যে হচ্ছে ধর্মাচরণ, মানে নিজের ইষ্ট দেবতার সাধন ভজন আরাধনা, এইটা হলো রিলিজিয়ন। যে যেভাবে করছে এবং তার যে আচার অনুষ্ঠান, সেগুলো রিলিজিয়াস রিচুয়াল, সেগুলো থাকছে। কিন্তু ধর্মশাস্ত্র, ধর্মের উপদেশ যেখানে হচ্ছে, সেখানে দেখবেন প্রথম মহাভারতে ধর্মের উপদেশ যখন হয়েছে, কি উপদেশ হচ্ছে, সেখানে কাকে পুজো করবে, কাকে ইষ্ট দেবতা মানবে, সাধন ভজন কীর্তন আরাধনা কি করে করবে, এটা বলা হচ্ছে না। সেখানে ন্যায়, নীতি, সদাচরণ, এই সমস্ত, এবং বর্ণাশ্রম সমাজে বিধি ব্যবস্থা, সমস্তটাই বলা হচ্ছে। এই সবটাই ধর্মের পরিধি বিরাট। এ গেল। প্রশ্ন ছিল রামায়ণকে ইতিহাস বলা যাবে কিনা, তার সপক্ষে প্রমাণ কি ইত্যাদি। তো রামায়ণের প্রথম পরিচয় আমি নিশ্চয়ই ইতিহাস দেবো না। রামায়ণ মহাভারতের পরিচয় আমার কোথায় হলো? পুরাণ প্রবিভেদ, একদিকে পুরাণের মধ্যে পরিগণিত, পুরাণের মধ্যে আমার পুরাকল্প আর পরক্রিয়া, এই দুটো ভাগ হলো, তার মধ্যে একটা হলো। এবারে বোঝা গেল হরপ্রসাদ শাস্ত্রী কেন রামায়ণ মহাভারতের পুঁথিকে পুরাণ এই হেডিং এর মধ্যেই গ্রহণ করেছেন, যেখানে স্বভাবতই পুরাণের গ্রন্থ আছে। এবার আমি একটু বলছি মহাভারতে আর কোন সংগ্রহ আছে যার পুঁথি পাওয়া গেছে। সেটা হচ্ছে ভারত সার। আমি আগে ভারত সাবিত্রী বলেছিলাম, এখন হচ্ছে ভারত সার। এই পুঁথি এশিয়াটিক সোসাইটিতে আছে। আর একটা হচ্ছে ভারত সমুচ্চয়, এর পুঁথি এশিয়াটিক সোসাইটিতে আছে। আর একটা আছে, এটা খুব ইন্টারেস্টিং, ইতিহাস সমুচ্চয়। এই ইতিহাস সমুচ্চয়তে, এবং এটাকে বলা হয়েছে অনেক সময়, মানে আধুনিক কালে বিচার করতে গিয়ে, যে এটাই হচ্ছে প্রথম ইতিহাস নামে উল্লিখিত একটি গ্রন্থ, যা সংস্কৃত সাহিত্য আকাশে পাওয়া যায়। সমস্ত সাহিত্য সাম্রাজ্যে একদম ইতিহাসের নাম দিয়ে প্রাচীনতম এটাকেই পাওয়া গেল। হলো কি, আর আরেকটা ছিল মহাভারতের 3টে স্টেজ অফ ডেভেলপমেন্ট। এটা নিয়ে পার্বতীনারায়ণ প্রশ্ন রেখেছিলেন এবং প্রমাণ পেয়েছিলেন। এখন হচ্ছে সুত লোমহর্ষণের পুত্র স্বয়ং এই বৈয়াসিক মহাভারত আরম্ভ হয়েছে। আগে বলেছিলাম নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সংস্কৃতিং চৈব তত জয়ম উদীরয়ে। তার আগের দিন ছিলেন না, তাদের বলছে এই দেবীং সরস্বতী চৈব, দেবী তো সরস্বতীর বিশেষণ নয়, দেবী হচ্ছেন দেবী দুর্গা, আর সরস্বতী হচ্ছেন বাঘ দেবী। এখানে নারায়ণ, ব্রহ্ম, প্রজাপতি, দুর্গা এবং বাঘ দেবীকে প্রণাম করা হয়েছে, পঞ্চ প্রণাম। আচ্ছা, পিতার মধ্যে যারা পিতাটা, তারা এইটা নিয়ে অনেক বিতর্ক পূর্বপক্ষ সিদ্ধান্ত পক্ষ করেছেন। নৈমিষারণ্য সমস্ত মুনি ঋষিরা যখন জল হয়ে অনেক শাস্ত্রালোচনা করছেন, পূর্ণ কাজ করছেন, সেখানে হঠাৎ সারা পৃথিবী ঘুরতে ঘুরতে গ্লোবের টর্চার
গ্লোব ট্রটার লোমহর্ষণের পুত্র সৌতি, মানে এই পুত্রটা হচ্ছে লোমহর্ষণের পুত্র গ্লোব ট্রটার ভূ পর্যটক সৌতি। সৌতি বললো কেন? সুত লোমহর্ষণের পুত্র, দন্তস্বরটি গুপ্ত, অসুত মানে সারথি। ছোটরা ভুল করবেন না, কেউ ছোট বোধহয় নেই এখানে, তবুও বলছি দন্তস্বর হচ্ছে ত, এইটা মানে হচ্ছে পুত্র, কিন্তু দন্তস্বর দীর্ঘ ত হচ্ছে সারথি, রথের সারথি, যে রথ চালায়। এখন হচ্ছে যে এই সুত লোমহর্ষণীর বিশ্ব পর্যটক ভূ পর্যটক পুত্র সৌতি উগ্রশ্রবা, প্রাতিপদিক উগ্রশ্রব, উগ্র তারপর 4 বছর রুফলা উন্তস্ব দন্তস্ব হল, তাহলে বেদহস্তের মতো রূপ হবে। যারা সংস্কৃত লোক তাদের বলছি উগ্রশ্রবা। এই উগ্রশ্রবা ঘুরতে ঘুরতে নৈমিষারণ্যে এসে হাজির হলেন। আমরা যে মহাভারতটা পাচ্ছি এইটা উগ্রশ্রবার বচন বা প্রবচন বলতে পারি। তিনি আবৃত্তি করলেন ওই ঋষিদের সামনে। তা তিনি কোথায় শুনেছিলেন? গোড়াতেই বলা হচ্ছে রাজর্ষি জনমেজয়ের সর্পযজ্ঞে, সেই জন্মেজয়কে পরীক্ষিতের ছেলে, পরীক্ষিতকে অর্জুনের ছেলে অভিমন্যু, তার ছেলে পরীক্ষিত, তার ছেলে পারীক্ষিত, পরীক্ষিত নয় পারীক্ষিত, মানে পরীক্ষিতের পুত্র, সে পৃথিবীর অধিপতি পরীক্ষিতের পুত্র রাজর্ষি জনমেজয়ের সর্পযজ্ঞে কৃষ্ণ দ্বৈপায়ন প্রোক্ত পুণ্য বিবিধা কথা কথিতা বলা হয়েছিল। কে বললেন? বিধিবৎ নিয়মপূর্বক বৈশায়ন। তাহলে এর আগে এই উগ্রশ্রবা এই ঋষিদের কাছে বলার আগে সেটা শুনলেন যখন বৈশম্পায়ন তিনি ওই সর্পযজ্ঞে জন্মেজয়ের সর্পযজ্ঞে এইটা আবৃত্তি করেছিলেন। সেটা কি পরিষ্কার বলছেন উগ্রশ্রবা? শ্রুত্বা অহং তাপ বিচিত্রার্থা মহাভারত সঙ্গীতা, মহাভারত নামে সে বিচিত্র অর্থযুক্ত অসংখ্য কথা আমি শুনেছিলাম, তারপরে আমি সারা পৃথিবী ঘুরে বেড়ালাম। তারপরে হলো সেই কথাটা বর্ণনা দিচ্ছেন, দেখুন পুরাণ সংহিতা পুণ্যা, ওই সংহিতা কথাটা আসছে। সংহিতা মানে সংকলন, সংগ্রহ। পুরাণ সংহিতা পুণ্যা কথা ধর্মার্থ সংহিতা, ধর্ম এবং অর্থ বিষয় যুক্ত বিস্তৃত পুরাণ সংহিতা। আবার ইতিবৃত্তং নরেন্দ্র, হিস্ট্রি অফ দ্য কিংস অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ওই ইতিবৃত্ত জায়গাটা হচ্ছে হিস্ট্রি। আমাদের হিস্ট্রি শব্দে যদি আমি মানে ভাষীকরণ করতে হয় তাহলে আমার মনে হয় ইতিবৃত্ত বা বৃত্তান্ত এই শব্দগুলো হবে। সংস্কৃতে এই শব্দগুলো আমরা পাচ্ছি, বাংলাতেও আছে, অন্য ভাষাতেও আছে। ঋষি নাংশ ইতিবৃত্তম, তাহলে দেখুন বায়োগ্রাফি ঋষি নাম, তাহলে ঋষিদের এবং রাজাদের, বড় বড় রাজাদের ইতিবৃত্ত ইতিহাস সেটাও এর মধ্যে ছিল। তখন ওই ঋষিরা নৈমিষারণ্যে যারা ছিলেন তারা সৌতিকে বললেন, সৌতি দন্তস্বরে কাজ করে হচ্ছে দ্বৈপায়ন প্রোক্তং পুরাণং পরমচ্ছিনা, পরম ঋষি ঋষি শ্রেষ্ঠ কৃষ্ণ দ্বৈপায়ন যা প্রথম পুরাণম বলেছিলেন। তখন কেন একে পুরাণ বললেন? রাজশেখরী বা কেন বললেন? আর হরপ্রসাদ শাস্ত্রী বা কেন ওকে পুরাণ দিলেন? মহাভারতের মধ্যেই মনে হচ্ছে এই যে পুরাণ, যেটা দ্বৈপায়ন বলেছিলেন, যেটা শুনে দেবতারা ব্রহ্মর্ষিরা তাকে পুজো করেছেন, এই পুরাণকে পুজো করেছিলেন। যত অভিপূজিতম, দ্বৈপায়নকে পুজো করেছেন সেটা কথা নয়, অভিপূজিতম মানে প্রশংসা করেছিলেন, খুশি হয়েছিলেন। তস্য আখ্যান বরিষ্ঠস্য
সূক্ষ্মার্থ ন্যায় যুক্তস্য বিচিত্র পদ পর্ব, বিচিত্র পদ এবং পর্বযুক্ত, সূক্ষ্ম অর্থ এবং ন্যায় যুক্তিযুক্ত, মানে দর্শনের অর্থযুক্ত এবং আখ্যানের দিক থেকে যা এত বিচিত্র এবং শ্রেষ্ঠ আখ্যান, এবং সেটা আবার বেদার্থই ভূষিত, বেদার্থেই অলঙ্কৃত। আগে বলেছি ইতিহাস পুরাণ অভ্যাম বেদার্থম উপবৃংহয়ে বিভেতি অল্প বেদ আমাকে প্রতারণা করবে, অন্য পাঠে আছে প্রহরিষ্যতি, আমাকে প্রহার করবে, যেটাই মানে হোক, প্রতারণা করবে, অপব্যাখ্যা করে প্রতারণা করবে, ভুল বুঝিয়ে লোককে ভুল বোঝাবে এবং প্রতারণা করবে, অথবা প্রহরিষ্যতি, সেটা মারধর করাই হলো, আঘাত করা হলো, যদি ঠিক ব্যাখ্যা না করে অপব্যাখ্যা করা হয়। তাই অল্প যাতে বেদের অপব্যাখ্যা করতে না পারে, যারা বেদে অধ্যয়ন করতে পারছে না, প্রবেশ করতে পারছে না, তারা যাতে বেদার্থকে ভুল না বোঝে, তাই ইতিহাস এবং পুরাণের মাধ্যমে বেদার্থকেই সর্বলোকে বর্ণ ধর্ম আশ্রম নির্বিশেষে প্রচার করাটাই হচ্ছে মূল লক্ষ্য। তাই বলছেন ভারতস্য ইতিহাসস্য বেদার্থই ভূষিতস্য পুণ্যান গ্রন্থার্থ সংযুতম। এই ভারতের ইতিহাসের যা বেদার্থে ভূষিত, যা সূক্ষ্ম অর্থ এবং ন্যায় দর্শন যুক্ত, ন্যায় দর্শন শুধু ন্যায় বলছিস না, ন্যায় মানে এখানে দর্শন, যুক্তি তর্ক বলিষ্ঠ এবং বিচিত্র পদ এবং বিচিত্র আখ্যান ভাগে যা সর্বশ্রেষ্ঠ এবং নানা শাস্ত্র উপবৃত এবং বহু শাস্ত্রে যা অতি সমৃদ্ধ হয়েছে, তাই আমাদের কাছে বলো। যা জন্মজয় রাজার কাছে বৈষম্পায়ন উৎপাদন, এই জাতের জন্মজয়ের কাছে বৈষম্পায়ন, জানেন কথা কিরকম কথা, ব্রাহ্মণ কথা, শ্রেষ্ঠ কথা বলেছিলেন, সেটা আমাদের কাছে এখন বলো। সেটাই তার সংহিতান বেদে চতুর্ভে সংযুক্তান শ্রোতুম ইচ্ছামঃ, আমরা সেটাই এখন শুনতে চাইছি। কেন? সেটা হচ্ছে পুণ্যাম, সেটা হচ্ছে পুণ্য কথা, তাই পুণ্য কথা বিশেষণ পাপ ভয়াবহ হলো। তাহলে ঋষিরা কৌতুকে বললেন যে তুমি সেই গল্পটা যা বৈষম্যকারণ জনমেজয় পরীক্ষিতের সর্বযজ্ঞে ব্যাখ্যা বলেছিলেন, প্রবচন করেছিলেন, সেটাই তুমি আবার বলো। ইতিহাসের কথা আবারও দেখুন, দুটো শ্লোক পড়েই, মানে চারটে শ্লোক পড়েই কৌতু বলছে, ইতিহাস একটা না, অনেক ইতিহাস আছে। আচক্ষু কবয়ক কেতু সম্প্রতি আচক্ষতে পরে, আচক্ষু কবয়ক কেতু সম্প্রতি আচক্ষতে পরে আখ্যাস্যন্তি তথৈ বান্যে ইতিহাসম ইমং ভুবি। এখন বলছেন জগতে ইতিহাসকে কোনো কোনো কবি আগেও বলে গেছেন আংশিক ভাবে, অপর কবিরা বর্তমানে বলে যাচ্ছেন, রচনা করে যাচ্ছেন, বলছেন না, এবং ভবিষ্যতেও আখ্যাস্যন্তি বহু, ভবিষ্যৎকালে দিয়ে বোঝা যাচ্ছে ভবিষ্যতেও অন্য কবিরা সেইভাবে এই কথা উত্থান ও যুক্ত করবেন। এই কথা কেমন দেখুন, পুরাণ আর ইতিহাস বাবা বলছে আচক্ষু আখ্যাস্যন্তি তথৈ বর্ণে ইতিহাসম ইমং ভুবি। তাহলে এই ইমং মানে ইরমস্ত সংশ্লিষ্ট উপস্থিত আপনাদের কাছে আমি যে কথা বলছি, সেটা হলো ইমং ইতিহাসম, ভবিষ্যতে অন্য লোকেরা বলবে। এটা কেমন? ধর্মার্থ কাম যুক্তানি শাস্ত্রানি বিবিধানি চ লোকযাত্রা বিধানং চ সর্বাঙ্ক যুক্তবান ঋষি। সেই ঋষি ধর্ম অর্থ কাম যুক্ত সমস্ত শাস্ত্র এবং অন্যান্য বিবিধ শাস্ত্র এছাড়া লোকযাত্রা বিধান সবই এখানে তিনি দর্শন করেছিলেন, মানে জ্ঞান করেছিলেন। দর্শন মানে চোখে দেখানো হয়, দর্শন মানে নলেজ, জ্ঞান। পানিনীয় ধাতুপাতে আছে, হ্যাঁ,
বিষ প্রেক্ষণে। আচ্ছা, তারপরে হচ্ছে ইতিহাস সহ ব্যাখ্যা। এই ধর্মার্থ কামযুক্ত শাস্ত্রের সঙ্গে আমার ইতিহাস সহ ব্যাখ্যা, এই ইতিহাস সমূহ ব্যাখ্যা সহ এবং বিবিধ শ্রুতি ইহ সর্বম অনুক্রান্তম, সবই এখানে উক্তম, অনুক্রম সহ, ক্রমে ক্রমে, ইন প্রপার অর্ডার, ক্রোনোলজিক্যালি এখানে বলা হয়েছে। কয়েকটা শ্লোক করে আমি বলছি। বিবিধং সংহিতা জ্ঞানং দীপয়ন্তি মনুষ্য, মনীষীরা বিবিধ সংহিতা জ্ঞানকে বলছেন, পণ্ডিতেরা এই মহাভারতের অভিজ্ঞতাকে নানা প্রকারে বলে থাকেন। অনেকে ব্যাখ্যা করতে সমর্থ, ব্যাখ্যা কুশলাকে আগের দিন হয়েছে গ্রন্থ ধারণ করে অন্যেরা এটাকে মুখস্থ রাখতে পারেন। তপসা ব্রহ্মচর্যেন ব্যাস্য বেদং সনাতনম ইতিহাসম চক্রে পুণ্যং সত্যবতী সুত। তপস্যা, ব্রহ্মচর্য ইত্যাদি সহকারে যিনি সনাতন বেদকে ব্যাস্য বিভাগ করেছিলেন, তারপরে তিনি এই পুণ্যম ইতিহাসম চক্রে, এই পুণ্য ইতিহাসকে রচনা করলেন। কে? সত্যবতী সুত। এখানে ক্রি ধাতুর প্রয়োগ আছে, অনেকবার আছে, ব্যাখ্যা করেছিলাম আগের দিন। পরাশরাত মজ বিদ্বান ব্রহ্মর্ষি সংসুতব্রত। পরাশরের পুত্র ঋষি, পরাশরের পুত্র ব্রহ্মর্ষি শ্রেষ্ঠ ঋষি, তিনি ব্রত নিশ্চয় করেন, কঠিন ব্রত ধারণ করেছেন। এবং তারপরে সেই পরাশর কথা বললো তো সত্যবতী সুত, এখানে পাওয়া গেল কি? এখানে পাওয়া গেল এই যে দ্বৈপায়ন কৃষ্ণ, তার পিতামাতা হচ্ছেন পরাশর এবং সত্যবতী। এই তারপরে মহাভারতের অর্জুন রাজার নামতন করে, শান্তনু থেকে আরম্ভ করে বলছেন, তারা যখন বৃদ্ধ হয়ে গেলেন, তেষু জাতেষু বৃদ্ধেষু গতেষু পরমাণু গতি, এবং ইহলোক ত্যাগ করলেন। অব্রবীত ভারতং লোকে, এখানে আর চক্র বলছেন অব্রবীত, বলে গেলেন মানুষে লোকে, এই মনুষ্য লোকে মহান ঋষি কৃষ্ণদ্বৈপায়ন জনমে জৈন পৃষ্ঠস্তন ব্রাহ্মণৈষ্ঠ সহস্রশ, বার করে জনমে জয় ব্রাহ্মণেরা সেই সর্পযজ্ঞে, এসব কথা বলে যাচ্ছে উগ্রসভা মুনিদের। তখন বারবার অনুরোধ করে যাচ্ছে ওরা, তখন স্বশাস শিক্ষণ আসিল, সে ওই ঋষি কৃষ্ণদ্বৈপায়ন সামনে বসে থাকে। আসিনং শিষ্য বৈষম্পায়ন, অন্তিকে আসছিল, কাছে বসে আছে বৈষম্পায়ন। এখনকার ছেলেরা মাসে মাসে দেখে ওরা দূরে গিয়ে বসবে, তখন শিষ্য বৈষম্পায়ন তা করেনি। গুরু কৃষ্ণদ্বৈপায়নকে দেখে তারই কাছে এসে বসেছে, সেই অন্তিকে আসিনং শিষ্য প্রসাদ তাকে আদেশ করলেন। তখন ওই বৈষম্পায়ন, এটা হলো 2 নম্বর রেডাকশন। সদস্যই সহ আসিল শ্রাবয়ামাস ভারতম। লক্ষ্য করুন, অথর কি করে কাকে করব? তাহলে মহাভারতের বিডিওগ্রাফি কি করে হবে? মহাভারতের কার্ড লাইব্রেরিতে কি করে থাকে? ওখানে অথরের নাম থাকে না, গ্রন্থের নাম দিয়ে ওটার এন্ট্রি হবে। মহাভারত এটাই এন্ট্রি হবে। সদস্যই সহাসীন শ্রাবয়ামাস ভারতম। ঠিক আছে, কর্মান্তরে যজ্ঞস্য, যজ্ঞের নানাবিধ কর্ম থাকে, একটা কাজের পরে আরেকটা কাজ আরম্ভ হওয়ার মাঝখানে চোদ্যমান পুনঃ পুনঃ, বারবার তাদেরকে বলছে আরেকবার বলো, আচ্ছা যেটা বলছি এবার বাকিটা বলো। তখন চোদ্যমান অনুরুদ্ধ হয়ে পুনঃ পুনঃ বারবার অনুরোধ পেয়ে তিনি সদস্য সহ আসীনম রাজানম কৃষ্ণদ্বৈপায়নম চ, রাজাকে জন্ম দেওয়ার কৃষ্ণদ্বৈপায়নকে ও গুরু, তার গুরু বৈষম্পায়ন,
ওই সর্পযোগ দিতে গেছে দুজনে। এইখানে বৈশম্পায়ন শুনিয়েছিলেন। কি শোনালেন? বিস্তার কুরুবংশস্য, কুরুবংশের বিস্তার, এগুলো ইতিহাস হয়ে গেল। গান্ধার্যা ধর্মশীলতাম, এই ব্যক্তিগত কথা, চরিত্র, সত্য প্রজ্ঞান বিদুরের প্রজ্ঞা, ধৃতিং কুন্তিয়া কুন্তু ধৃতি ধৈর্য, সম্যক দ্বৈপায়ন অব্রবীত। দ্বৈপায়ন অব্রবীত এখন এখানে চক্রে বলছেন না। দ্বৈপায়ন যেমনটা বলেছিলেন, এক সেকেন্ড, তারপরে আরো বলে গেলেন দুর্বৃত্ত ভারত রাষ্ট্রাঙ্গম পাণ্ডবানাং সত্যতাম বসুদেবস্য মাহাত্ম্যম উক্তবান ভগবান ঋষি। প্রথম বলেছিলাম ওটা মহাভারত, হচ্ছে দ্বৈপায়ন কৃষ্ণ আর যাদব কৃষ্ণের মহিমা, তাদের প্রজ্ঞা এবং তাদের উপদেশ। ঠিক আছে, তাহলে বাসুদেবের মাহাত্ম্য, পাণ্ডবদের সত্যতা, সত্যবাদিতা, ধৃতরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের যা কিছু দুর্বৃত্ত কুসৎ আচরণ, এই ভগবান ঋষি স্তরই বলেছিলেন ইদং শত সহস্রাংশ শ্লোকানাম পুণ্য কর্মণাম। এই 1,00,000 শ্লোক, শত সহস্র শ্লোক, যা পুণ্য কর্মের জন্ম দেয়। কোন রকম সেটা আরো কিরকম? শুধু ওই ধর্মার্থ কাম মোক্ষ উপদেশ করে তা না, রাজা বংশের ইতিহাস বলে তা না, উপাখ্যানয় সহ নানা আখ্যান উপাখ্যানে এটা সমৃদ্ধ। জ্ঞেয়ং শ্রাব্যং, জ্ঞান করতে হবে, এবং শ্রাব্যং শ্রবণ করতে হবে। তাই ইদং শত সহস্রম, এটা কি? উত্তমম ভারতম, ভারতম উত্তমম। দেখুন মহাভারতকে ভারত নামে ব্যবহার উচ্চারণ করা হচ্ছে। ইদং শত সহস্র শেষ করেছেন ভারতম উত্তমম। সেটা আবার কিরকম? কিসের 1,00,000 শ্লোকা নাম শত সহস্র, পুণ্য কর্ম নাম শ্লোকা নাম। তাহলে পুণ্য কর্ম বিষয়ক শ্লোকের 1,00,000 মানে 1,00,000 শ্লোক যুক্ত এবং নানা উপাখ্যানে অলঙ্কৃত এই উত্তম শ্রেষ্ঠ ভারতকে জ্ঞান করা উচিত এবং শ্রবণ করা উচিত। তাহলে এই যে 1,00,000 শ্লোক বললে, গোড়াতেই 1,00,000 ছিল। এই ঠিক তারপরে শ্লোকটাই খেয়াল করুন, চতুর্বিংশতি সহস্রিং চক্রে ভারত সংহিত উপাখ্যানের বিম তাবৎ ভারতং প্রচ্যতে বুধৈ। তাহলে এই মহাভারত উপাখ্যান ভাগের সহিত পবিত্র লক্ষ শ্লোকাত্মক 1,00,000 পবিত্র শ্লোকাত্মক জানবে, তাকেই সেটাই উৎকৃষ্ট এবং সেটাই শ্রবণ করবে। কৃষ্ণদ্বৈপায়ন কি করেছিলেন? উপাখ্যান ভাগ পরিত্যাগ করে 24,000 শ্লোকে মহাভারত, ভারত সংহিতা। তাহলে মহাভারতের কিছু নাম ভারত সংহিতা, জয় সংহিতা প্রথম দিনেই বলেছেন, রিপিট করলাম। শত সহস্রী সংহিতা, এটা কলেজ পড়ার সময় শেখানো দরকার। এত মহাভারত নিয়ে কথা হচ্ছে, এত ভারতীয়ত্ব জাহির করা হচ্ছে। বৈয়াসিকী সংহিতা, শত সহস্রী সংহিতা, জয় সংহিতা, ভারত সংহিতা, মহাভারত গেল। এরপরে বলছেন কৃষ্ণদ্বৈপায়ন উপাখ্যান ভাব পরিত্যাগ করে 24,000 শ্লোকে ভারত সংহিতা এই মহাভারত গ্রন্থ রচনা করেছিলেন। পণ্ডিতগণ সেটাকে বুধ মানে পণ্ডিতগণ সেটাকে প্রকৃত মহাভারত বলে থাকেন। প্রচ্যাতে বুধৈ। এইখানে তারপরে শ্লোকে বলছেন ওই চক্রের সত্যবতী সুত।
তত অর্ধশতং ভূয় সংক্ষেপণ তোমার ঋষি। তারপরে সেটা নিয়ে আমার একটা প্রেসি করেছিলেন, সময় করেছিলেন 150 শ্লোকে। কে? ওই কৃষ্ণ দ্বৈপায়ন। কি সাংঘাতিক কাণ্ড! 24,000 শ্লোকে করে ফেললেন দেশে। অনুক্রমণিকাধ্যায়ং বৃত্তান্তং সর্বপর্বণাম। এটা হচ্ছে অনুক্রমণিকা অধ্যায়, আদি পর্বের 2য় অধ্যায়। এখানেই বলেছিলাম রামায়ণের সঙ্গে তুলনা করে সেখানেও বালকাণ্ডের 3য় অধ্যায় দেখুন, পুরো রামায়ণের হচ্ছে সূচিপত্র যেন। ইদং দ্বৈপায়নং পূর্বং পুত্রম অধ্যাপয়ৎ সুকম। ঋষি দ্বৈপায়ন প্রথমে নিজ পুত্র সুককে এটা অধ্যাপন করেছিলেন। শক্তিশালী, এখানে দেখুন আছে দ্বৈপায়ন, অনুবাদে করা হয়েছিল রূপদাস, আমরা এখন সেটা করব না। প্রথমে নিজের পুত্র সুখদেবকে এই মহাভারত পড়িয়েছিলেন অধ্যাপয়ৎ। তারপর অন্যান্য উপযুক্ত শিষ্যদের দান করেছিলেন, বিতরণ করেছিলেন। তথা অন্যভ্য অনুরূপেভ্য শিষ্যেভ্য প্রদদৌ প্রভু। এবারে বলছেন, আর একবার বলা হচ্ছে যে দ্বৈপায়ন আবারও 60 লক্ষ শ্লোকে একটি বিশাল মহাভারত রচনা করেন। তার 30 লক্ষ দেবলোকে, 15 লক্ষ পৃথিবীলোকে, 14 লক্ষ গন্ধর্বলোকে এবং 1 লক্ষ মর্ত্যলোকে রয়েছে। এটা গ্রন্থের প্রশংসা। এটা হচ্ছে ফলশ্রুতি। ফলশ্রুতি রসকার ফলশ্রুতি মানে গ্রন্থের মহিমা কীর্তন। তারপরে বলছেন দ্বৈপায়নের শিষ্য ব্যাসের শিষ্য ধর্মাত্মা সমস্ত বেদবিদগণের মধ্যে শ্রেষ্ঠ মুনি বৈশম্পায়ন এই মনুষ্য লোকের 1 লক্ষ শ্লোকাত্মক মহাভারত বলেছেন। সেইটাই ময়া উক্তং বই নিবোধত। আমি এখন সেটাই পড়ছি, আপনারা শ্রবণ করুন। একটা শ্লোক বলে শেষ করবো। আগের দিন সেই শ্লোকটা পর্যন্ত আমরা এসেছিলাম। তপসা ব্রহ্মচর্যেন যস্য বেদং সনাতনম ইতিহাসম ইমং চক্রে পূর্ণং সত্যবতী শ্রুতম। কোনটা? ওই যে চতুর্বিংশতি সহস্রাণী, চতুর্বিংশতি সহস্রী চক্রে ভারত সংহিতাম, ওইখানে ক্রীড হতে প্রয়োগটা আছে। এই প্রয়োগটার জন্য বলে যাচ্ছে যে মূলে একেবারে কৃষ্ণ দ্বৈপায়ন কিছুই করেননি তা নয়, কিন্তু মূলে একটি ছিল, এটা হচ্ছে নিউক্লিয়াস। তারপরে এটা কিভাবে বাড়বে, বৈশম্পায়ন শ্রবণ করেছিলেন। তাহলে প্রথমে কৃষ্ণ দ্বৈপায়ন কাকে বললেন? শিষ্য শুক পুত্র সুখদেবকে আর অন্যান্য ভালো শিষ্যদের। তারপরে এটা রেডাকশন, উপস্থাপনার এটা কোথায়, ক্ষেত্র কোথায়? জনমেজয় সবকিছুকে বৈশম্পায়ন হয়েছিল। সেইখানেও এই সৌটি উপনিষ্ঠা উপস্থিত ছিল, সে ওটা বৈশম্পায়নের নিচে তুলেছিল। সেইটা সে নিয়ে সারা পৃথিবী ঘুরে
নৈমিষারণ্যে এখন এসেছে, মুনি ঋষিরা তাকে অনুরোধ করলেন। যেমন জনমেজয় সর্পযজ্ঞে উপস্থিত বড় বড় রাজারা, নরেন্দ্র এবং রাজর্ষি সকলে বৈশম্পায়নকে অনুরোধ করেছিল, তখন কৃষ্ণদ্বৈপায়ন সেখানে উপস্থিত। কৃষ্ণদ্বৈপায়নের আদেশ পেয়ে, নির্দেশ পেয়ে বৈশম্পায়ন আবৃত্তি করে দিয়েছিলেন। এখানে বৈশম্পায়ন এর কাছে শোনা মহাভারত নিয়ে ওই জন্য ওর নাম উগ্রশ্রবা হয়েছে, যে তিনি সেই কবে শুনেছিলেন কিন্তু এখনো মনে রেখেছেন। এতদিন ঘুরে ঘুরে নৈমিষারণ্যে এলেন, ঋষিদের সম্মেলন যেখানে হচ্ছে, সেই ঋষিরা যখন তাকে জিজ্ঞেস করলেন আমাদের কিছু নতুন কথা শোনাও, এত পৃথিবী ঘুরে এলে, তখন তিনি বললেন নতুন কথা আমি একটু শোনাবো। আমি এরকম জন্মজয় সর্পযজ্ঞে শুনেছিলাম উগ্রশ্রবা যখন বৈশম্পায়নের আবিষ্কৃতরা মহাভারত শুনছেন, তখন কৃষ্ণদ্বৈপায়ন সেখানে উপস্থিত ছিলেন। সেই উগ্রশ্রবা চলে এসেছেন নৈমিষারণ্যে এখন, এসে ঋষিদের অনুরোধে এই মহাভারত বললেন। এই যে বললেন শিষ্য ব্যাসস্য ধর্মাত্মা সর্ববেদ বিধান বরফ একং শত সহস্রতি ময়া উক্তং বই নিবোধিত। মানে আমি এখন ওই 1,00,000 শ্লোকই বলবো, তোমরা আপনারা শ্রবণ করুন। তাহলে এই তিনবার আরম্ভ মহাভারতের মধ্যে কোথাও পেলাম রামায়ণ মহাভারত, পুরাণ কিনা, ইতিহাস কিনা, আদিকাব্য হলে আবার ইতিহাস হতে পারে কিনা। মানে এক কথা, একটাই কথা বলুন, একজনের অনেক নাম হবে না, এইরকম একেবারে এক পেশে নিয়ে আমরা চলতে পারবো না, চললে পরে ভারতের সংহিতাতে প্রবেশ করতে পারবো না। আমি ভেবেছিলাম আজকে মহাভারতের টিকা পরম্পরায় যাবো, আমার মনে হয় এটা আজকে আর সম্ভব নয়। আগামী দিন আমরা টিকা পরম্পরাতে যাব। মহাভারত প্রকল্পে টিকা রচনা হয়েছে। আর একটা কথা বলবো, প্রত্যেকটি পর্বে কতগুলো করে উপপর্ব আছে। আজকে শুধু একটা কথা বলে শেষ করছি, সেটা হলো মহাভারতের এই আদি পর্ব, সেখানে 227টা অধ্যায় আছে বলে এখানে বলা হয়েছে, মানে হরিদাস সিদ্ধান্তবাদীর হিসেবে। কিন্তু ক্রিটিক্যাল এডিশনে আছে 225টা অধ্যায়। 227টা অধ্যায় আছে হরিদাস সিদ্ধান্তবাদীর এডিশনে, বিশ্ববাণী এডিশনে। 227টা 225টা অধ্যায় আছে ক্রিটিক্যাল এডিশনে। মানে ক্রিটিক্যাল এডিশনে 2টো অধ্যায় কম আছে, এখানে 227, ক্রিটিক্যাল এডিশনে 225। আর আদি পর্বে মোট 19টা উপপর্ব আছে, 19টা উপপর্ব আদি পর্বে আছে। এখানে আজকে শেষ করলাম। পরের দিন বাকি পর্বগুলো, উপপর্ব সংখ্যা একটু বলার চেষ্টা করব, আর মহাভারতের টিকা পরম্পরা এবং কোন কোন টিকাগুলো বর্তমানে উপলব্ধ পাওয়া যাচ্ছে, কোন টিকাগুলো পাওয়া যাচ্ছে না। আর একটা মজার কথা মহাভারতের আদি পর্বের 3য় অধ্যায় সম্পর্কে বলার আছে। মহাভারতের 3য় অধ্যায়ে 72 শ্লোক পর্যন্ত হচ্ছে পদ্য, তারপরে গদ্য। অনেকটা জায়গা গদ্যে রচিত আছে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ধন্যবাদ, নমস্কার। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা গ্রুপে বলতে পারেন। আমার মনে হয় আজকে ক্লাসটা আবার খুব ভারী হয়ে গেল নাকি? ভারী হয়েছে না হয়নি? না না ভারী ম্যাডাম, হয়নি? না ঠিকই আছে, ঠিকই আছে। না না ম্যাডাম ঠিকই আছে। আচ্ছা, ভারী হয়ে গেছে তারপর? না না ম্যাডাম, ঠিক আছে, না না ম্যাডাম ঠিক আছে, ছুটি পাবো হালকাই না, আছে, ভারী হয়নি। ঠিক আছে। আমার এটা দোষ, আমি সবকিছু একটু ভারী করে ফেলি। বেশ কথা। আজকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। আজকে এ পর্যন্ত। প্রণাম নেবেন ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, প্রণাম নেবেন। প্রণাম। আপনারা হাত তুলবেন। অনেক ধন্যবাদ। ম্যাডাম তাহলে প্রণাম নেবেন ঠিক আছে? আমার। ঠিক আছে।